নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না। ৩১ দফাতেই বাংলাদেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে দলগুলো একমত। সকলের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই ঐকমত্য তৈরির চেষ্টা চলছে, বললেন আলী রিয়াজ। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে আদেশ ১০ জুলাই। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, বললেন নাহিদ ইসলাম। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে ১৭০০ বেশি মানুষকে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মির্জা আব্বাস বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টের লোক রয়েছে যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায়। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায়, কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টায় বিএনপির হাতেই সংস্কারের সূচনা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনায় দলগুলো এই বিষয়ে একমত হয়। বৈঠকের সূচনায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ইতিমধ্যেই কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে, সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। ডক্টর আলী রিয়াজ জানান, এনসিসির প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল থেকে আপত্তি আসায় নতুন প্রস্তাব না দিয়ে প্রস্তাবগুলো সংশোধিত আকারে দেয়া হচ্ছে। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। এই প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব হয়তো ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সে প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। বিষয়টা না, কিন্তু প্রস্তাবটা হয়তো সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে
যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমতে জায়গায় আসতে। এই যে মানুষের দুর্ভোগ, থাকা খাওয়া সব মিলিয়ে একটা কষ্টকর অবস্থা তার হয়। বিশেষ করে বিচার প্রার্থী যদি একটু আর্থিকভাবে সচ্ছল না হয়, তার জন্য আরও বেশি দুর্বিষহ কষ্ট এখানে চলে আসে। তো এই জন্য আমরা বলেছি যে জনগণের কষ্ট লাঘবকরণ, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। এটা যেন উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় অবকাঠামো, একই সাথে আমরা বলেছি এ ব্যাপারে প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ এবং কবে নাগাদ, এই পর্যায়ক্রমে কবে নাগাদ উপজেলা স্তরে এই উপজেলা আদালতের স্থানান্তর কাজটা শেষ হবে তার একটা সময়ও উল্লেখ করা প্রয়োজন। এখন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আভ্যন্তরীণ বিদ্রোহ। আমরা এইটার বিরোধিতা করি যে যুদ্ধ এবং বহিরাক্রমণ যদি রাখতে হয় জরুরি অবস্থা, যুদ্ধ এবং বহিরাক্রমণ ছাড়া আভ্যন্তরীণ গোলযোগ এবং আভ্যন্তরীণ বিরোধ, এই বিদ্রোহ, এই জিনিসটা রাখা যাবে না। কারণ এই আভ্যন্তরীণ বিদ্রোহ এটা যদি বলেন জরুরি অবস্থা, তাহলে এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, এটাও তো সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ। তাহলে সেই বিদ্রোহ দমন করার জন্য জরুরি অবস্থা জারি করার যদি বিধান থাকে, তাহলে সেটা কিভাবে এই অভ্যুত্থান সফল হবে? সেই জন্য এমনি আভ্যন্তরীণ গোলযোগ এবং আভ্যন্তরীণ যে বিরোধ, সেই বিরোধের আমরা বিরোধী। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ 10 জুলাই। মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আজ। পরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেয়। এদিন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এই মামলা রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। পরে আসামি পক্ষের বক্তব্যের জবাবে প্রসিকিউশন জানায়, এই আইনে বাংলাদেশে সংগঠিত সকল মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব। দুই পক্ষের বক্তব্য শেষে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের দিন 10 জুলাই ধার্য করে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে এই মামলার কার্যক্রম শুরু হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের যাত্রা দেশ গঠনের, শুধু ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। জুলাই পদযাত্রার 7ম দিনে নাটোরের মাদ্রাসা মোড়ে এসব কথা বলেন তিনি। বলেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ন্যায় বিচার থাকবে, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য তাদের। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইস্তেহার ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই নেতা। এদিকে আপোষ করার জন্য ডেকে লাভ হবে না বলেও মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের জন্য। কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে। এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় বিক্ষোভে। বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে যায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক। দাবি আদায়ে শিক্ষার্থীরা বর্জন করে ক্লাস ও পরীক্ষা। আর উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকরিতে প্রবেশে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেন অভিভাবকরাও, যা পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা ছেড়ে এক কাপড়ে পালাতে বাধ্য করে। রিপোর্ট ফরুক বাবুর। 24-এর কোটা সংস্কার আন্দোলন দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের রূপরেখা। 16 বছরের কর্তৃত্ববাদী শাসনের কাছে দেশের 18 কোটি মানুষ জিম্মি হয়ে পড়ে। কেড়ে নেওয়া হয় জনগণের কথা বলার অধিকার। বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় কর্তৃত্ববাদের,
মুক্তি মেলে মানুষের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত কোটা প্রথার বিরুদ্ধে নয়, এটি ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশবাসীকে মুক্তির দিশাও। ১.৫ দশকেরও বেশি সময় ধরে কর্তৃত্ববাদের থাবা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেয়, যার বিরুদ্ধে ২৪ সালের ৭ জুলাই পালন হয় বাংলা ব্লকেড কর্মসূচি। প্রথম দিকে আপনাকে মনে হতো যে এই ঈদ বুঝি আপনাকে এই আন্দোলনে যাওয়ার পেছনে আপনাকে হল ছাড়তে হবে, আপনাকে ছাত্রলীগের ট্যাগিংয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হইতে হবে, আপনাকে মনে হয় বাইরে বের করে দিবে, বা আপনাকে শারীরিক বা মানসিক নির্যাতনের যে দোয়ার বা উন্মোচন জায়গা আছে সেগুলি মনে হয় আরও বেশি সুবিধা হচ্ছে। তো আমরা প্রতিদিন লুকায় লুকায় আন্দোলনে যাইতে হইতো আমাদেরকে। কিন্তু যখন দেখা গেছে যে এই সময়টা ক্রিটিক্যাল সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তখন আসলে ছাত্রলীগের চেয়ে সাধারণ শিক্ষার্থীরা আরও ঐক্যবদ্ধ জোট হয়েছে। তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা আগে ছাত্রলীগের প্রোগ্রামে, তো সেই শিক্ষার্থী তখন জুলাইয়ের আন্দোলনে যাইতেছে। তখন দেখা যাইতেছে যে ১০০ সেলের মধ্যে ৫টা সেলে ছাত্রলীগের হয়ে ২টা সেলে ছাত্রলীগের, বাকি সব সেল একসাথে যখন হয়েছে, একটা ঐক্যবদ্ধ জোট যখন হয়ে গেছে, তখন কিন্তু ছাত্রলীগ আর ওভাবে মানে প্রতিহত করার একটা সুযোগ পায় নাই। এদিন শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী ঐক্যের বার্তা দেয়। বিকেল ৩টা থেকে বের হয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি, বকশীবাজার হয়ে মিছিলটি শাহবাগ চত্বরে আসে। মিছিলে অংশ নেয় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কলেজের শিক্ষার্থীরা। সাধারণ জনগণের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আর কি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে। তো তাদের যেই ক্ষোভ বা রাগ, বা তারা কখনো আন্দোলনেও নামতে পারতো না, তারা একটা সুযোগ পেয়েছিল যে গণ আন্দোলন গড়ে তোলার। তখন কিন্তু দেশের সর্বস্তরের জনগণ এসে এটা কিন্তু একটা গণ আন্দোলনের রূপ নেয়। ৭ জুলাই প্রায় ৫ ঘন্টা রাজধানীর শাহবাগ থেকে বাংলা মোটর সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ফার্মগেট পর্যন্ত রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেয়া হয়। স্লোগানে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণের সহযোগিতা ছিল বলে সেই ব্লকেটগুলো অল্প জনগণের দ্বারাও সম্ভব হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, আমরা যখন ব্লকেটে ছিলাম মানুষজন বিভিন্ন কিছু দিয়ে, বিশেষ করে পানি, স্যালাইন বা দেখেছে যে এই বিস্কিট, এগুলো কিনে দিয়ে আমাদের বলছে যে তোমরা আসলে দেশ সংস্কার করতেছো, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। ৭ জুলাই আলাদা কর্মসূচি পালন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা অবরোধ করে সায়েন্স ল্যাবরেটরি মোড়। ঘোষণা আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখে শিক্ষার্থীরা। আন্দোলনের খবর প্রচারেও সরকারের বাধার মুখে পড়ে দেশের প্রায় সব গণমাধ্যম। নানা চাপ উপেক্ষা করেও বাংলা ভিশন সহ অনেক সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে। চাপ প্রয়োগের অংশ হিসেবে সাময়িকভাবে দুদফা সম্প্রচার বন্ধ করা হয় বাংলা ভিশনের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। কারো কথায় যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বলেছেন, কোনো চিহ্নিত অপরাধী যেন বিএনপির সদস্য না হতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। কোতোয়ালি থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে তিনি এসব কথা বলেন। আমাদের অর্থনীতির যে অবস্থা, জনগণের যে দুরবস্থা, দেশকে যে স্তূপ অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে, সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে, সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তা আমরা যে ফ্যাসিবাদী বিরোধী শক্তি, আমরা এই একটা বিষয়ে এক ছিলাম, সেই বিষয়ে আমরা এক রয়েছি, কিন্তু এর পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা কোন কি কথাগুলো বলছে এবং তাদের কথার মাধ্যমে আমাদের এই ঐক্যের কোনো ভাঙন বা ঐক্যের কোনো ফাটলের সৃষ্টি হচ্ছে কিনা। কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা। যত ধরনের চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্র ব্যবসায়ী এবং যারা সমাজে এক প্রকার দুষ্ট প্রকৃতির বলে পরিচিত, তাদেরকে কোনোভাবে বিএনপির এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় যুক্ত হয়েছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড সিডিডিএল। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। রবিবার রাত 12টা 1 মিনিটে বন্দর ও ড্রাই ডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেয়। এনসিটিতে বেসরকারি সাইফ পাওয়ারটেকের 1.5 যুগের অবসান হলো।
পুরনো স্টাফ দিয়ে নতুন করে শুরু হলো এনসিটির অপারেশনাল কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক সিডিডিএল এর তত্ত্বাবধানে এনসিটির পরিচালনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাত থেকে এনসিটি ড্রাইডকের অধীনে অপারেশনাল সব পয়েন্টে ড্রাইডক ও বন্দরের লোকজন দায়িত্ব পালন করছেন। ভালোভাবে কন্টেইনার লোড আনলোড ডেলিভারি হচ্ছে, উৎপাদনশীলতাও ভালো বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দরের চালু 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে 950 মিটার লম্বা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সবচেয়ে বড়। গত বছর বন্দরের মোট কন্টেইনারের 44% উঠানো নামানো হয়েছে এই টার্মিনালে। একসঙ্গে 4টি সমুদ্রগামী কন্টেইনার জাহাজ ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত একটি ছোট জাহাজ ফেরানো যায় এখানে। বছরে 10 থেকে 11 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা রয়েছে এনসিটির। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ঢাকা 12 আসনের শেরে বাংলা, তেজগাঁ, শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে গাছের চারা ও চকলেট বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা পৌর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরায়ও বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিস্তি। একই দাবিতে লিফলেট বিতরণ করেছে জয়পুরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। নতুন বাংলাদেশ গড়তে সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা, বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। দুপুরে নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কন চাকমার বিরুদ্ধে খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ তুলে খাগড়াছড়ি ত্রিপুরা মারমা সচেতন সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন হয়েছে। 7 দিনের মধ্যে অভিযুক্তদের অপসারণের দাবি জানান বক্তারা। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে লায়ন মোহাম্মদ জিয়াউর রহমানকে দায়িত্ব দেয়ায় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন দলের নেতাকর্মীরা। দারুল ইহসান ট্রাস্টের সব সম্পত্তি বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিজের বৈধ দাবি করা ট্রাস্টি বোর্ডের সদস্যরা। দুপুরে আশুলিয়ার শ্রীপুরে প্রতিষ্ঠানটির সদস্যরা ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন হয়েছে। শহরের 7 মাথায় এ কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গাইবান্ধার উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। ঝালকাঠিতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের ভাতা প্রদান এবং আওয়ামী লীগ সরকারের সময় থেকে কর্মরত সরকারি বেসরকারি কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। নলছিপি উপজেলার বাস টার্মিনালে এ কর্মসূচি পালন করা হয়। কুড়িগ্রামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণের লক্ষ্যে সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। মাদারীপুরে মডেল মসজিদের উদ্বোধন ও ইমাম নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। জেলা সদর জামে মডেল মসজিদে এ সংবাদ সম্মেলন হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না। 31 দফাতেই বাংলাদেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে দলগুলো একমত। সকলের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই ঐকমত্য তৈরির চেষ্টা চলছে, বললেন আলী রিয়াজ। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে আদেশ 10 জুলাই। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, বললেন নাহিদ ইসলাম। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।